কি করিয়া গল্প লিখিতে হয় তাহা সম্প্রতি শিখিয়াছি। বঙ্কিমবাবু আর স্যার ওয়াল্টার স্কট পড়িয়া আমার বিশেষ ফল হয় না। ফল কোথা হইতে কেমন করিয়া হইল, আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখিতে বসিলাম। ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখে নাই কভু দেখে নাই এমন তরণী বাওয়া, অমল ধবল প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন, তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব যাওয়া সব পাওয়া, দেখে নাই কভু দেখে নাই এমন তরণী বাওয়া, অমল ধবল পালে লেগেছে পিছনে। আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বিন্ধুগিরির মতো দাঁড়াইলেন। তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বৌমাকে বাংলা লেখাপড়া শেখাইতে প্রবৃত্ত হইলেন। অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে, ওগো আমার এই গল্পের শুরু সেইখানে। বাবা কোথায়? অফিসে। যাক বাবা, বাঁচা গেল। তো তিনি কি জানবেন না? প্রথম প্রবেশটাই ভয়ঙ্কর, পরে আস্তে ধীরে একটা উত্তর তৈরি করে নিবি। চলো চলো চলো। বুঝলে নির্ঝর, সাহিত্যের আকাশটা বিশাল। আকাশে তো আমরা শুধু আকাশ দেখি, কিন্তু সাহিত্যের আকাশের একটা অন্তরের চেহারা আছে। কিডসটাকে দেখেছেন সত্যের আয়নায়, আর সেটি দ্রোহের স্পর্ধায়। আমি মেয়ে মানুষ, অত শত বুঝি না বাবা। ঘর কন্যা করে সময় পাই না, আর সে লিখি না নির্ঝর, তুমি নির্ঝরই কেবল সৌন্দর্য নয়, আমি চাই মেধা মননেও তুমি হয়ে উঠবে নির্ঝর। যথেষ্ট হয়েছে, চলো খাবে। দেখো আমার কিন্তু ক্ষুধার পেট টনটন করছে। আচ্ছা নির্ঝর, আমাকে তোমার কেমন লাগে? মানে প্রেম ও সব নয়, আমার প্রজ্ঞার জায়গায়। সত্যি বলছি, নিজেকে বড় অযোগ্য মনে হয়। এই যে তুমি বলো না নির্ঝর, তোমার চিঠি পড়ে তো আমি খাওয়া হয়ে গিয়েছিলাম। কি অপূর্ব ভাষা,
কি দারুণ বাক্যের গঠন। কিন্তু নেটশর, তোমাকে শুধু বাংলা সাহিত্য নিয়ে থাকলে হবে না, বিশ্ব সাহিত্যটাও একটু আপনি জানতে হবে, নইলে আমার সঙ্গে আড্ডা জমবে কিভাবে? বৌমা, নির্ঝর, এই খেলেছে বাবা। শোনো, তুমি তো আজকে থাকতেই এসেছো তাই না? ধরা না পড়ে কি উপায় আছে বলো? এভাবে লুকিয়ে কোনো লাভ নেই। যাও, তুমি দরজা খুলে দাও। হ্যাঁ, সত্যি বলছি, ওটাই ভালো। দেখো। যাবো। হ্যাঁ, ছেলের মুখ দেখলেই তো বাবা বেশি খুশি হবে, তাই না? হুম। কি ব্যাপার জগদীন্দ্র বাবু, হঠাৎ কি মনে করে আগমন? কি বললেন বাবা? জগদীন্দ্র। বৌমা, বৌমা, এদিকটা একটু আসবে। মহাভারতটা বুঝে পাচ্ছি না। যাও, কাশিরাম দাসকে মহাভারতটা দিয়ে এসো। ছি, এভাবে বলে না। ওই মহাভারতটা না পড়লে আবার আমার মুখে কিছু রোচে না। পেয়েছো? বৌমা, আগে বাবা। আমার কি মনে হয় জানো মা, তুমি নিজেকে বড্ড আড়াল করে রাখো। প্রকৃত গুণীমাত্রই তাই করে, আর মুখ্যরা করে আস্বাদন। আমি জানি তোমার অনেক গুণ। তোমার লেখা একখানা চিঠি আনফর্চুনেটলি আমার হাতে পৌঁছেছে। সত্যি করে বলি বৌমা, তোমার গোটা চিঠিতে একটি বানানের ভুল পাইনি আমি। আর তাছাড়া কি সরল, কি সংযত, অকৃত্রিম আবেগ। ওয়ার্ডসওয়ার্থ কি বলেছি জানো? পোয়েট্রি ইজ দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তোমার ভিতরে সেই স্বতঃস্ফূর্ততা আছে। লেখালেখি করলে তুমি খুব ভালো করবে। আমি আসি বাবা। আসলে মা, হরিশকে বলবে আর হোস্টেলে যেতে হবে না। ওই ছেলেকে চোখে চোখে রাখাই ভালো। তুমি কি বলো বলো? আপনি যা ভালো মনে করেন বাবা। যাই বাবা। এসো। Very bright. Very afternoon. কি লিখছো? ঘুমোবে না? রাত তো অনেক হলো। ঘুম কি আর আসে নেটশর? আমার গল্পের নায়ক শশী কেরানি চন্দ্রালোকে দেখতে পাচ্ছে তার স্ত্রী তনুজার মধ্যে একটা সাপ বেঁচে আছে। তুমি কি সত্যি সত্যি লিখতে শুরু করেছো নাকি? শুধু তাই নয়, অচিরেই তুমি দেখতে পাবে লেখক হিসেবে আমার একটা শক্ত অবস্থান হয়ে গেছে। ভৌতিক গল্প লিখছো নাকি? না, মেটাফিজিক্যাল। মানুষের ইনার ইনস্টিংক্টগুলোকে মেটাফোর হিসেবে নিয়ে আসছি। মাল্য যেভাবে এনেছিলেন ঠিক সেভাবে না, একদম নতুনভাবে। ব্যাপারটা একটু এক্সপ্লেইন করবো?
আজকে বড্ড মাথাটা ধরেছে জানো। ও, একটা ডিসপ্লিন খেয়ে নাও। ডিসপ্লিন লাগবে না, ঘুমলেই ঠিক হয়ে যাবে। আর মাত্র 20 মিনিট টেনশন। তনুজার কণ্ঠের সাপটাকে নামানোর ব্যবস্থা না করে ঘুমানো ঠিক হবে না। ও, তাহলে তো সমাধান করাই ভালো। আচ্ছা, তুমি কি ঠিক করেছো? ওকালতি আর করবে না নাকি? তোমাকে না বাবা বাবা লাগছে। উনি এখন আমাকে চেনেননি। ভাবছি এই গল্পটা আমি বাবাকে পড়াবো, ভালো হবে না? পুত্রের সৃষ্টির বিচারক পিতা। না না না, কোনো দরকার নেই। কেন? বাবা সেকেলে মানুষ, ওনাকে আধুনিক গল্প পড়ে কি না। বা বেশ ভালো বলেছো তো। সাহিত্যের নেশা তুমি বুঝলে না বুঝছো? এ নেশায় একবার পেলে কি আর অমন নিশ্চিন্ত সুখে ঘুমাতে পারতে? বৌমা, দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। হ্যাঁ বাবা, দেশে দেশে কেবল ভাগ আর বিভেদ, এছাড়া দুনিয়াতে কোনো সত্য রইল না। বাবা উনি আপনাকে এত চিন্তা করতে হবে না। বাবা, একটা গল্প লিখেছি, সময় থাকলে পড়ে শোনাতাম। তুই লিখেছিস গল্প? কি গল্প শুনি? গল্পের নাম চন্দ্রগ্রস্ত। এটা আবার কি ধরনের? ম্যাজিক রিয়ালিজমের কিছু অদ্ভুত নমুনা রেখেছি, পড়ে শোনাই? পড়বো? পর। একদিন রাত্রিবেলা তনুজার কণ্ঠ বেয়ে একটি সাপ উঠতে থাকে। শীতল, বিষাক্ত, ভয়ঙ্কর সাপ। সাপটি ধীরে ধীরে তনুজার কণ্ঠ বেয়ে উপরে ওঠে। কি ওঠে? উপরে ওঠে। দেখি দেখি, কি বানান লিখেছিস? দেখলে বৌমা, বলেছিলাম না তোমাকে? ওঠের বানানটা ও দিয়ে না লিখে উ দিয়ে লিখেছে। ও সরি, চোখে পড়েনি। আমি এক্ষুনি ঠিক করে আনছি। চন্দ্রগ্রস্ত। আরে, কঠিন শব্দ দিয়েই কেবল সাহিত্য হয়? সাহিত্য লিখতে হয় সহজ শব্দ। কিছু সাহিত্যের ধর্ম। কি বলো বৌমা? হ্যাঁ ঠিকই বলেছেন বাবা। বিশেষত বাবার একটা বদল হয়েছে। নির্ঝরিণীর সামনেই তিনি আমাদের পরস্পরের বাংলা ভাষা জ্ঞান লইয়া কৌতুক করতেন। একদিন তিনি বলিলেন, হরিশ যে বাংলা চিঠিগুলো লেখে তাহার বানানটা তুমি দেখিয়া দাও না কেন বৌমা? আমাকে এক চিঠি লিখিয়াছে, তাহাতে সে জগদীন্দ্র লিখিতে দীর্ঘই বসাইয়াছে। শুনিয়া বাবার বৌমা নীরবে একটুখানি স্মিত হাস্য করিলেন। আমিও কথাটাকে ঠাট্টা বলিয়া হাসিলাম, কিন্তু এইরকম ঠাট্টা ভালো নয়।
বাবার কাণ্ডটা দেখলে শুরু দিয়ে একটা বানান ধরিয়ে দিলেন। আরে বাবা, সাহিত্য মানে যে বানান না, এটা তাকে কে বোঝাবেন বলো তো? বাবার কাছ থেকে সার্টিফিকেট না নিলে কি নয়? ব্যাপার সেটা না, উনি আমার বাবা। আরে পুত্রের কাজের জন্য পিতার একটা পজিটিভ আউটলুক থাকবে না? আমি সেটা পাচ্ছি না। তাহলে বানানগুলো তো একটু দেখে নিলেই পারো। ওরে বাবা, তুমিও দেখি মাস্টারি শুরু করে দিয়েছো। ওনার আশেপাশে তোমার বেশি ঘোরাঘুরি না করাই ভালো, পরে আবার তোমারও ব্রেন ওয়াশ হয়ে যাবে। ও নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। ও আচ্ছা শোনো, যে কথা বলতে এসেছিলাম, সবিতার বিয়ে ঠিক হয়েছে। কোন ছবিটা? ও মা, আমার জেঠু তো বোন, ভুলে গেছো? ও হ্যাঁ, মনে পড়েছে। ও যে আমার কি আদরে, কি স্নেহে। তা এখন করণীয়? ওর বিয়েতে আমি একটা দামি উপহার দিতে চাই। আমি নয়, আমি। আমার গল্প গ্রন্থটা বেরোলে না হয় ওটা দেওয়া যেত, মনে উৎসর্গ করে। ও, কিন্তু ওটা যেহেতু হচ্ছেই না, কি আর করা। শোনো না, কিছু টাকার ব্যবস্থা করে রেখো। একটা কিছু তো কিনতেই হবে, তাই না? তা করা যাবে। আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করিয়া তাহার ভগিনীকে না পাঠাইয়া থাকিতে পারি। সেই রচনাটি কেমন করিয়া বাবার হস্তগত হইল। কবি, আমার বৌমা জাত কবি। কই হরেশ, ওরে আহমক, তুই কি লিখলি? আর দেখ আমার বৌমা কি লিখেছে। হরেশ, ওরে হরেশ, হরেশ। কি হয়েছে বাবা, এমন চেঁচাচ্ছেন কেন? আরে বন্ধ, তোর ঘরে যে এত বড় একটা কবি আছে, কখনো ভেবে দেখেছিস? কবি কে? নে, বলে দেখ। এটা নির্ছল। আরে তো আর বলছি কি, আমার বৌমা তার বোনের বিয়েতে স্বরচিত কবিতা লিখে গিফট করেছে। নিজের লেখা। কি অদ্ভুত লাইন, কি চমৎকার গান। ঘরের ঝাপটা পরাণে পরাণে, সে সময় খালি গধূলির মতো রাঙা, তারই ভেতরের মুহূর্ত তুমি হয়েও তোমার অশ্রু কাজলে আকাশ কাজলে। আরে দূর, আমি বাবার সাথে একটু মজা করেছি। ওটা অন্যার জন্য কবিতা, আমি আমার বলে চালিয়েছি। আমার লেখাপড়া তো কম না, এই কবিতা কোথাও পড়েছি বলে তো মনে পড়ছে। আরে বাপরে, কি যে বলো না তুমি, সব কবিতা সবার মনে থাকে? আসলে তুমি এই কবিতা লেখো নেই? কি অদ্ভুত কথা, নিজের সুনামের জিনিস শুধু শুধু নিজে থেকে খোয়াতে যাবো কেন? আমি লিখবো কবিতা? নির্ঝরকে আমার কাছে লোকাচ্ছে। এই কবিতা কি আসলে ওরই লেখা? এত চমৎকার লেখা কি নির্ঝরের? স্ত্রীর দম্ভের পরিচয় পাইতে আমার দেরি হইল না। পাড়ার ছেলেদের এক ক্লাব আছে, সেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করাইয়াছিল। তারপর একটি বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয়। তিনি বক্তৃতার পূর্বরাত্রে অস্বাস্থ্য জানাইয়া ছুটি লইলেন। ছেলেরা উপায়ান্তর না দেখিয়া আমাকে আসিয়া ধরিল।
নমস্কার। নমস্কার। বসো বসো। তোমাদেরকে তো ঠিক আজকে আমরা আপনার পাড়ারই ছিল, আপনি তো সাহিত্য নিয়ে থাকেন, তাই দেখা হয়নি আর। তা কি ব্যাপার? এই তুই, আমরা একটা সাহিত্য সংগঠন করি, একটা সেমিনার করতে যাচ্ছি। জাদা লাগবে? না না, আমরা আমরা আপনার কাছে চাঁদা চাইব না। আসলে আমরা আপনাকে একজন বক্তা হিসেবে রাখতে চাচ্ছিলাম। আমি? না না না, আমি কেন? প্লিজ, আপনি আমাদের লোকাল সম্বল। বিষয়টা কি? প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য, সমাজ, রাজনীতি দেখি। বাহ, দুটোই বেশ ইন্টারেস্টিং। এ বিষয়ে অবশ্য আমার পড়াশোনাও আছে, হয়ে যাবে। ধন্যবাদ, আমরা তবে আসি। আরে না না, কিছু খেয়ে যাবে না? না, আজ না, আজ আমাদের অনেক কাজ, আজ উঠি। নমস্কার। 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 পরদিন সবাই যাইবার পূর্বে কি ব্যাপার, এত ব্যস্ত যে? আবার কি পাখির দেখতে যাওয়া হচ্ছে নাকি? একবার দেখি নাকে খত দিয়েছি, আর না। তাহলে এই সাজসজ্জার কারণ? একটা সাহিত্য সভায় বক্তৃতা দিতে যাব, প্রাচীন এবং আধুনিক বঙ্গ সাহিত্যের উপর। তুমি কি পাগল হয়েছো? না না, তোমার যাওয়ার দরকার নেই। রাজপুত নারীরা স্বামীকে যুদ্ধ সাজে সাজিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিত, আর তুমি বাঙালি রমণী স্বামীকে সাহিত্য সভায় বক্তৃতা করতে যেতে দেবে না? ইংরেজি হলে তো আপত্তি করতাম না, কিন্তু বাংলায় না না, থাক, তোমার যাওয়ার দরকার নেই। তুমি কি মনে করো বলছো? আমি কিছুই মনে করি না, আমার এত মাথা ধরেছে, জ্বর আসবে বোধহয়। ফেলে যেও না। সেটা অবশ্য আলাদা কথা। হ্যাঁ, তোমার চোখ দুটো লাল হয়েছে। তুমি থাকো, আমি তোমার জন্য চা করে আনছি। নির্ঝর কি অভিনয় করলো আমাকে আটকাবার জন্য? আমার ভাষা জ্ঞানের প্রতি ওর কি একদম আস্থা নেই? এই তো রীতিমতো অপমানই। কোনোদিন মশারির মধ্যে যদি নাইট স্কুল খুলে বসতে চায়, তাহলে তো বিপদ। চিঠি চিঠি, ডাকপিয়ন। কার চিঠি বোমা?
বিশ্বাস করতে পারি না মানুষ এমন নির্দয় হয়। বিয়ে হলো মাত্র কটা দিন, এরই মধ্যে এরকম অত্যাচার। লোকটাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। সবিতার জন্য খুব মায়া হয়, কষ্ট হয়। হরিশ, আজ্ঞে বাবা। বৌমার জ্যাষ্ঠিত বোনের খবরটা শুনলাম। এবার গ্লানির, লজ্জা। এখন এমন একটা অসভ্য সমাজে আমরা। সে যাকে লক্ষ্য রেখো, বৌমা যেন খুব বেশি ভেঙে না পড়ে। আর এখন থেকে ওর দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবে, ঠিক আছে? রাখছি বাবা। একদিন এক অপরিচিত ভদ্রলোকের সহিত আমার পরিচয় হইতেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি শ্রীমতী নির্ঝরিণী দেবীর স্বামী? আমি কহিলাম, আমি তাহার স্বামী কিনা সে কথার জবাব দিতে চাই না, তবে তিনি আমার স্ত্রী বটে। বাইরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলিয়া খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি। কি লিখছো? কিছু না, চিঠি। আমার কাছে লুকোচ্ছ? অবশ্য কি আর লিখবে? বলার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনো কালে কোনো স্ত্রী লোক লিখেছে? এটা একেবারেই ভুল কথা। রাগ করে লাভ নেই, একটা দৃষ্টান্ত দেখাও। তোমার মতো পড়াশোনা থাকলে আমিও দেখাতাম। না হে নির্ঝরিণী, না। মেয়ে মানুষের দ্বারা সাহিত্য হয় না, ঘরকন্নাটাই হয়। আচ্ছা, একটা বাজি ধরবে? কি? এই বিজ্ঞাপনটা দেখেছো? গল্প লেখার প্রতিযোগিতা? হ্যাঁ, আমরা দুজনেই লিখবো, তারপর দুজনেই পাঠাবো। দেখি কারটা ছাপা হয়। তুমি লিখবে গল্প? চ্যালেঞ্জ। পরদিন প্রভাতের আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়া আসিল, তখন দ্বিধা জন্মিতে লাগিল। কিন্তু প্রতিজ্ঞা করিলাম, এই অবসর ছেড়ে দেওয়া যাবে না। যেভাবেই হোক জিততে হবে। হাতে এখন সময় 2 মাস।
আর গল্প লিখতে হবে না। আমার মাথা খাও, আমি হার মানছি। কি মনে করো তুমি আমি দিন রাত গল্প ভেবে মরছি? আমার মক্কেলের কথাও ভাবতে হয়। তোমার মতো গল্প কবিতা চিন্তা করে অবসর পড়ে থাকি তো আমার ভাবনার কিছু ছিল না। বেচারা নিঃস্ব, ইংরেজি সাহিত্য পড়েনি, তার ভাব সংগ্রহ করার ক্ষেত্রেও সংকীর্ণ। আমার সাথে এই লড়াই নিতান্তই অসমকক্ষের লড়াই। লেখা পাঠানো হয়েছে, বৈশাখের সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বাহির হবে। যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না, তবু সময় যত নিকটবর্তী হইল মনটা তত চঞ্চল হইয়া উঠিল। বৈশাখ মাসও আসিল। একদিন আদালত হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়া খবর পাইলাম বৈশাখের উদ্দীপনা আসিয়াছে। আমার স্ত্রী তাহা পাইয়াছে। ধীরে ধীরে নিঃশব্দ পদে অন্তপুরে গেলাম। আহা, বেচারার গল্পটি উদ্দীপনায় বের হয়নি, কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ। স্ত্রী লোকের অহংকারে এত অল্পতেই খাপড়ে। আবার আমি নিঃশব্দ পদে ফিরিয়া গেলাম। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে। উদ্দীপনা অফিস হইতে নগদ দাম দিয়ে একটা কাগজ কিনে আনিলাম। ঘন্টা যখন বাজে আমার লেখা বাহির হইয়াছে কিনা দেখিবার জন্য কাগজ খুলিলাম। আপন শেষ শিখাটি জ্বালবে। সূচিপত্রে দেখিলাম পুরস্কারযোগ্য গল্পটির নাম বিক্রম নারায়ণ নহে, তাহার নাম ননদিনী, এবং তাহার রচয়িতার নাম এই যে নির্ঝরিণী দেবী। আমার স্ত্রী ছাড়া এদেশে আর কারো নাম নির্ঝরিণী আছে কি?
জ্যাঠাতো বোনের বৃত্তান্তটি ডালপালা দিয়ে বর্ণিত, একেবারে ঘরের কথা, সাদা ভাষা, কিন্তু সমস্ত ছবির মতো চোখে পড়ে। চোখ জলে ভরে যায়। এই নির্ঝরিণী যে আমারই নির্ঝর। নির্ঝর, যে খাতায় তোমার লেখাগুলো আছে সেটা কোথায়? কেন? সেটাতে কি করবে? আমি ছাপতে দেব। থাক, আর ঠাট্টা করতে হবে না। ঠাট্টা নয় নির্ঝর, আমি সত্যি ছাপতে দেব। সেটা যে কোথায় আমরা জানি না। না নির্ঝর, এটা কিছুতেই হতে পারে না। বলো সেটা কোথায় আছে? সত্যি সেটা নেই। কেন, কি করেছো? আমি পুড়িয়ে ফেলেছি। উড়িয়ে ফেলেছো? কখন? আজই পুড়িয়েছি। আচ্ছা, আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা? স্ত্রীলোকের লেখা বলে সবাই মিথ্যা প্রশংসা করে। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন ইহার পর হইতে এ পর্যন্ত নির্ঝরকে সাধ্য সাধনা করিয়াও এক ছত্র লিখাইতে পারি নাই। ইতি শ্রী হরিশচন্দ্র হালদার। যা, নির্ঝর, তুমি আবার লিখতে শুরু করো। আচ্ছা মানুষ তো বাবা, দেখো তুমি যদি এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাবো। তাহলে কিন্তু আমিও সোজা শ্বশুর বাড়ি চলে যাব।